আচ্ছা, আনুষ্ঠানিকভাবে আমি তোমাদের একটা ক্লাসের ধারাবাহিকতা রাখি। আমি বিসিএস এর যেহেতু ক্লাস নিই, তোর একটা কোর্স প্ল্যান আছে। কোর্স প্ল্যান অনুযায়ী আমার মতো করে ধারাবাহিকভাবে আগাতে থাকবে, কেমন? তো আমার যতদূর মনে পড়ে আমি বঙ্গ নিয়ে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, রাইট? বঙ্গ নিয়ে। তাহলে আজকে আমি গৌড় নিয়ে কথা বলবো। আচ্ছা, আমরা পুনরাবৃত্তি একটু করবো, যেহেতু বললো এটা নিঃসন্দেহে ভালো। তাহলে আমাদের যেটা পাই পদার্থবিক মেমোরিতে যেটি আছে সেটা নতুন করে শানিত হয়, কেমন? আমি বলেছিলাম বাঙালি জাতির উৎপত্তি আমার মনে আছে, তাই না? রিক্যাপ করার জন্য আমি সব বলছি না, দ্রাবিড় ছিল সিংহাতে। বাঙালি জাতিগোষ্ঠীকে প্রধানত দুই ভাগে ভাগ করেছিলাম, তাই না? প্রধানত কয় ভাগে ভাগ করেছিলাম? দুই ভাগে ভাগ করেছিলাম। তার কাজ যেহেতু নতুন, এই জন্য নতুন করে আবার একটু লিখলাম রিক্যাপ করার জন্য। তাহলে বাঙালি জাতির উৎপত্তি কার্য বা অনন্ত, এটা কয় ভাগে ভাগ ছিল? মানে ওটা চার ভাগে ছিল। বাঙালি জাতিগোষ্ঠীকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, কেমন? এই দুই ভাগ আবার যেটা আমরা দেখলাম এখানে কার্য বা অনার্য, পাশে আর লিখছে আর্য। আর্যদের আগমনের পূর্বে যারা ছিল তারা কারা? অনার্য। অর্থাৎ অনার্য মানে যারা আর্য নয়, কেমন? আমি খুব দ্রুত এখানে রিক্যাপ শেষ করে আমাদের টপিকে আমরা চলে যাব। তো তোমাদের কাছে আমি একটু জিজ্ঞাসা করি, যারা প্রথম ছিলেন, দ্রাবিড় জাতিগোষ্ঠী ভারতবর্ষে কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? দাক্ষিণাত্য বা দক্ষিণ? ভেরি গুড, দাক্ষিণাত্য। দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারত, তাই না? দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারত। দাক্ষিণাত্যটা মূলত অফিসিয়াল বা লৈকিক বিষয়, বা মৌখিক হলো দক্ষিণ ভারত। আমরা বলি দক্ষিণের সিনেমা দেখছি, আরো প্রাঞ্জল করে বললে নাকি সাউথ। সাউথের সিনেমা, ওই জন্য বলছে সাউথ। যাই হোক, এখানে দক্ষিণ ভারত এবং উত্তর ভারত কেন বলা হয় বা কি জন্য? স্যার, বিন্ধ্য পর্বতমালা ভারতকে দুটো ভাগে ভাগ করছে। বিন্ধ্য ঠিক না, বিন্দা। বিন্ধ্য মানে বাংলায় লেখা থাকে বিন্ধ্য, নয় ধায় জফলে লেখা। কোনো সমস্যা নেই, তুমি বুঝতে পারছো, এটাই না। বিন্দা পর্বত দুই ভাগে ভাগ করছে, একটি হলো উত্তর ভারত, একটি দক্ষিণ ভারত। কেন? বিন্দা পর্বত ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত। এই যে মধ্যপ্রদেশ, এর মিনিং কি? ভারতবর্ষের মাঝামাঝি অবস্থান, এই জন্য নাম হয়েছে মধ্যপ্রদেশ। এই মধ্যপ্রদেশের বিন্দা পর্বত দুই ভাগে ভাগ করছে। উত্তরের অংশ উত্তর ভারত। উত্তর ভারতের আরেকটা নাম আছে, সবাই কি বলতো? আর্যাবর্ত। আর্যাবর্ত। যেমন কেন আর্যাবর্ত? স্যার, আর্যরা মূলত এই জায়গাটায় আবার এক্স্যাক্টলি, আর্যরা এখানে আগমন করেছিলেন, এই জন্য এই জায়গার নাম হয়েছে আর্যাবর্ত। তাহলে ভারতের কিন্তু আগের আরেকটি নাম ছিল আর্যাবর্ত, জানো কিনা জানি না। এই উত্তর ভারত বা আর্যাবর্ত, আরেকটি হলো দক্ষিণ ভারত। বিন্ধ্য পর্বতের দক্ষিণের অংশ দক্ষিণ ভারত। ভারতবর্ষে এখনো যে প্রাচীন যে জাতিগোষ্ঠী আছে তার মধ্যে সবচেয়ে প্রাচীন হলো দ্রাবিড়। এই দ্রাবিড় জাতিগোষ্ঠী আমরা কোথায় দেখতে পাই? দক্ষিণ ভারত। তাহলে দক্ষিণ ভারত বলতে আমরা কি বুঝি? দক্ষিণ ভারত বলতে তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা বলা যায়? তেলেঙ্গানা বলো, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, আর এই সাইডে দক্ষিণ, যদি আন্ধ্রপ্রদেশ ধরি। তোমাদের কাছ থেকে আমি পেয়ে গেলাম, গতদিন আমি নামগুলো উচ্চারণ করেছিলাম, যা আজ তোমাদের মুখ থেকে শুনে আমার ভালো লাগলো। তার মানে তোমরা বিষয়টা মনোযোগ সহকারে একাগ্র চিত্তে তোমরা এটি ধারণ করেছো। অনেক অনেক ধন্যবাদ।
এরপরে আরো অনেক স্থান নিয়ে মনে হয় কথা বলেছিলাম, জায়গা নিয়ে কথা বলেছিলাম, সেগুলো আর যাচ্ছে না, তাই না? সেনাটি নিয়ে কথা বলেছিলাম, নয়াবাদ নিয়ে কথা বলেছিলাম। বলো নয়াবাদ কি? মানে নতুন আচ্ছা, আমি তোমাদের কি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি সুন্দরবন ছিল। তোমাদের গত ক্লাসে আমি বলেছি, মনে আছে তোমার? জোয়ার মনে করছে তার আমার বাড়ি তো সামনে করে, শুধু এটা শুধু কি সামনে করে সুন্দরবন। হ্যাঁ, এখন বর্তমানে সুন্দরবন বলতে আমরা সাতক্ষীরার যে মুন্সিগঞ্জ সামনে করে একটি ইউনিয়ন, নাকি ইউনিয়ন তো ওটা? ওইখানে নেই। কিন্তু আগে কিন্তু এটিও কিন্তু সুন্দরবনের অংশ ছিল। তখন এই অংশে সুন্দরবন পরিষ্কার করে, জঙ্গল পরিষ্কার করে নতুন করে আবাদ করা হয়েছিল। এই আবাদটা হয়েছিল, তোমাদের একটু আমি যদি আরো সুস্পষ্ট করে ইতিহাসের নির্দেশ করে দিই, সেনাটি নামক জায়গা এটি দীঘলিয়া উপজেলা আছে। অনেকে মনে করেন, অনেক ঐতিহাসিক বলার চেষ্টা করছেন যে সেনাটি ছিল মূলত প্রথম জায়গা যেখানে জনবসতি মানে শুরু হয়। মূলত এটি ভৈরব নদীর তীর, ভৈরব এবং রূপসা নদীর তীরে সুন্দরবন কেটে আর জঙ্গল পরিষ্কার করে এখানে আবাদ হয়েছিল বলে নয় আবাদ হয়েছিল। এটি তোমার একাদশ যে শতাব্দী সেই সময়ের কথা, অর্থাৎ একাদশ শতাব্দী বললে কি 1000 সামথিং, মানে সেনদের সময়। কেমন? এখানে আরো দেখো যে তার একটি উদাহরণ দিই। এই অঞ্চল সবই ছিল প্রায় খুলনা বিভাগ প্রায় অংশ সাতক্ষীরা বাদে, সাতক্ষীরা বরাবরই ছিল তোমার ভারতের অংশ, 24 পরগনার অংশ। তো সাতক্ষীরা সবসময় 24 পরগনার অংশ ছিল। ওদিকে আমি যাব না, অন্য এক সময় যাব। উদাহরণ যেহেতু আমি দিচ্ছি, এখানে সুন্দরবন ছিল তার প্রথম নিদর্শন। আমি বললাম এটি নয়াবাদ ছিল, নতুন করে আবাদ হয়েছিল বলে নয়াবাদ, ওনার নাম ছিল নয়াবাদ। 1435 থেকে 1459 এই সময়ের মধ্যে উলক্ষার আসল নাম কি? উলক্ষা হলো আসল নাম। তার উপাধি ছিল কি? খান জাহান আলী। এই খান জাহানের জাহান নিয়ে হলো জাহানাবাদ। ওনার নাম আছে না জাহানাবাদ? এই জাহান নিয়ে হলো জাহানাবাদ। কেমন? পরবর্তীতে যে ইতিহাসটা আমি তোমাদের বলেছিলাম কিনা জানি না, মঙ্গল কাব্য নাম শুনছো? মঙ্গল কাব্যের 3টি অংশ থাকে। কয়টা অংশ? 3টি অংশ। বাংলায় কেউ আছে? কতদিন বলেছিলাম? থাকে বলবেন। আমি দেখছি, আমি যখন বিসিএসসি ক্লাস যদি বলি কোন সাবজেক্টে কোনো স্টুডেন্ট, মানে ধরো এখানে গণিতের স্টুডেন্ট আছে আমি জানি, 2জন গণিতের স্টুডেন্ট আমি ধরো এখন বিষয় হলো গণিত বাদে আর কেউ মুখ খুলবে না, অসুবিধা নাই। তো আমি যে বিষয়টি বলছিলাম, মঙ্গল কাব্যের 3টি ভাগ আছে। কি তোমরা সবাই জানো? শ্রী শ্রী চণ্ডী মঙ্গল কাব্য, মনসা মঙ্গল ও ধর্ম মঙ্গল। নাম শুনছো? বাংলা সাহিত্যের স্টুডেন্ট যারা তারা ভালো জানে, তোমরাও জানো। থ্যাংক ইউ। এই 3টি আমার পরবর্তী অংশ হলো শ্রী শ্রী চণ্ডীমঙ্গল কাব্যের যে বিখ্যাত চরিত্র চাঁদ সওদাগর তার 2টি স্ত্রী ছিলেন। একজনের নাম ছিল লহনা আর একজনের নাম ছিল করুণা। লহনা ছিল একটু রোমান্টিক প্রকৃতির, দুষ্টু প্রকৃতির, শান্ত স্বভাবের, চঞ্চল, উর্বশী প্রকৃতি। উর্বশী বোঝো তো? এই সনাতন ভাবে কি আছে বলো, উর্বশী কাকে বলে? স্যার উর্বশী রম্ভা মেনকাদের সাথে না? হ্যাঁ, রম্ভা মেনকাদের সাথে না উর্বশী? আসো। উর্বশী হলো তোমার, আমি বলি আমরা যারা মুসলমান তারা কি বলি? জান্নাত বলি, তাই না? জান্নাতে রূপ থাকবে, পরি থাকবে, তাই না? তারা হচ্ছে আমরা আমি সহজেই বলে দিই, স্বর্গে বিচরণকারী সুন্দরী অপ্সরা যাকে আমরা উর্বশী বলি। উর্বশী হলো আরেকটু দুষ্ট প্রকৃতির মেয়ে। মানে উর্বশীকে দেখলে তোমার পঞ্চ ইন্দ্রিয় সক্রিয় হয়ে যাবে এবং তোমার মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। এর থেকে ভালো বাংলায় আর আমি বলতে পারলাম না।
বিনোদন পেয়েছো নাকি? উর্বশী খুবই আকর্ষণীয় এবং মানে আমি যদি আরো সুন্দর করে বলি, বঙ্কিমের ভাষায় বলি, তাহলে তুমি একটু শিখতে পারবে। বঙ্কিম নারীর সৌন্দর্য বর্ণনায় যেটা বলছে সেটা বলে একটু তোমাদের বোঝাই। অনিন্দ গৌরকান্তি স্নিগ্ধ জ্যোতির্ময়ী লক্ষ্মী সহরগুণী বালিকা। কথা বুঝতে পারছো? একটা শব্দ কিন্তু অনিন্দ গৌরকান্তি। অনিন্দ মানে যার কোনো নিন্দা করা যায় না, একটা শব্দ কিন্তু আবার মনে করেন না স্যার, একটা বাক্য। অনিন্দ গৌরকান্তি, গৌর মানে কি? সাদা। ষষ্ঠব মানে যার গ্রীভা সুন্দর, অনেক। তোদেরকে আমি বোঝাতে পারি, তোরা অনেক বড় হয়ে গেছিস না? বল বলতে তোরা বলতেন স্যার কি বলে, তাই না? মানে বলতেন স্যার আমার প্রশ্ন আছে, রোমান্টিক আছে। মানে তোর নিপজ তন্নি স্যার, তনুজার তো ভিন্ন জিনিস। তন্নি বোঝো না? অনেক মেয়ের নাম তন্নি আছে না? তন্নি মেয়ে হবে, তোমরা 21-এর গল্প আছে জনের রায়নে, এখানে ছিল না একটা চরিত্র? ওখানে তন্নি বলতে বোঝাবে মেয়েটা হবে অনেক লম্বা, উচ্চলম্বা। ধরো আমরা একটা কল্পনা যদি করি, 5 ফুট 4 বা 5 হবে, চিকন চাকন গড়নের হবে, গায়ের রং হবে আপেল রং। স্যার বলেন সাদা পাটকাঠি, সেটা ভালো। আর উর্বশী হলো তাই, মানে যার দেখে দৃষ্টি প্রভাব, যাকে দেখে চোখ ফেরানো যাবে না। তুমি চলে গেছো তবু যাবা, তুমি মোটরসাইকেলে যাচ্ছ, অ্যাক্সিডেন্ট হয়। আমরা আবার চলে আসি। তো এই খুলনা যিনি ছিল, এর ছিল ধার্মিক। লহনা সম্পর্কে বললাম, লহনা একটু দুষ্টু করে দিচ্ছিল। আমি ফেসবুকে তো কমেন্ট করি, তারপরে এরকম করি আর কি, যে উর্বশী রূপে অনন্য আলোচিত। মানে কথা বুঝতে পারছিস? মানে যে একটু হ্যাঁ মানে ছবি দেয়, অনেক থাকে না যে ডানপন্থী বামপন্থী। বামপন্থী মানে কি? আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, যে সকল মেয়েরা এক বুকে উন্না দেয় তাদের বলতাম বামপন্থী, যারা ডানে উন্না থাকে তাদের বলতাম ডানপন্থী। মানে এগুলো আমাদের শব্দ, এগুলো তোমরা বুঝবে। ওইটা আলাদা জিনিস, ওইটা চলে যেতে হবে আমার টরি যুগে। মানে তোমার ওটা আলাদা রাজনীতিবিদ্যা, বাম দল ডাইন দল। এখানে বাম ডান থেকে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করে। তো উর্বশী যেটি বললাম, ওখানে আমরা থাকবো না। কিন্তু ধার্মিক ছিলেন খুলনা যিনি ছিলেন, তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন এবং তার কোনো সন্তান সন্ততি না থাকায় চাঁদ সওদাগর তার জন্য পূজা অর্চনার জন্য মন্দির তৈরি করে দিয়েছিলেন। এই খুলনা থেকে খুলনাশ্বরী মনে করা হয়। এই খুলনাশ্বরী থেকে খুলনা নামকরণ করা হয়েছে। 3টি নামকরণ আছে, 3টি মতবাদ আছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি মতবাদ। এছাড়াও 1776 সালে ফালমাউথ, অর্থাৎ এটি হলো তোমার নাবিকদের, ইংরেজ নাবিকদের একটি জাহাজের নাম ফালমাউথ। এই নাবিকরা উদ্ধার করেছিলেন কিছু তাম্রলিপি টাইপের, সেখানে লেখা ছিল খুলনা, এরকম বানান ছিল তখন, এরকম বানান ছিল। ঠিক আছে, এটি একটি মতবাদ। আরেকটা, যেহেতু এটি সুন্দরবনের অংশ ছিল, এখানে বাওয়ালি যারা কাঠ সংগ্রহ করে, বাওয়ালি যারা মধু সংগ্রহ করে, এরকম বন থেকে যারা বনজ সম্পদ আহরণ করতো, তারা জোয়ার এবং ভাটা, আমরা জানি জোয়ারে পানি বাড়ে, ভাটায় পানি কমে যায়, তাই না? পানি নিচে নেমে যায়। তো জোয়ারের সময় এরকম বাধা ছিল। গভীর রাতে যখন খুলতে গিয়েছিল, তখন বন দেবতা একটি আওয়াজ পেয়েছিল যে খুলনা, বিপদ হতে পারে। মনে করা হয় এখান থেকেও আমার নামকরণ করা হয়েছে খুলনা। তো নামকরণ যাই হোক না কেন, আমাদের ইতিহাসের পড়াতে পড়তে এগুলো জানতে হবে। যে স্যার এগুলো জানলে আমাদের চাকরির বাজারে কোথায় হবে? তুমি যখন ধীরে ধীরে রায় কুড়িয়ে বের হবে, মানে অল্প সঞ্চয় অনেক হবে, তখন তুমি অনেক কিছু জেনে যাবে। কেমন? যাই হোক, আমরা রিক্যাপ এখানেই শেষ করি। তোমাদের বললাম কতদিন ছিল, একটা মেয়েকে আমি জিজ্ঞাসা করেছিলাম সেনার দিকে বাড়ি, সে মেয়েটা আছে নাকি? নাই, অসুবিধা নেই, সমস্ত ইংরেজির স্টুডেন্ট। আমরা টপিকে চলে যাই নাকি? আমরা গৌড় লিখবো, গৌড় সাথে করি নাই বলছি। আচ্ছা, এই আমি কি অনেক গল্প করে ফেললাম? তোমরা আমাকে একটা ধারণা দিবা যে স্যার গল্প না করে আপনি যেভাবে পড়ান ওইভাবে পড়াতে থাকেন। আমি আসলে তোমাদের সঙ্গে গল্প করে পড়াতে ভালোবাসি। এটা তো কোনো কমার্শিয়াল বিষয় না, তাই না?
গৌড়, তাই না? গৌড় নামটি সর্বপ্রথম পাওয়া যায় পানিনির গ্রন্থে। কার গ্রন্থে? পানিনি। আমার এটা বোঝা যায়? অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী। পানিনির গ্রন্থের নাম কি? অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী। তাহলে পানিনি কে ছিল? ব্যাকরণবিদ। বৈয়াকরণবিদ বা ব্যাকরণবিদ? না, বৈয়াকরণ তো আলাদা, ব্যাকরণবিদ আলাদা। উনি মূলত বৈয়াকরণবিদ ছিল। চতুর্থ শতকে সেটা পাঞ্জাবে সংস্কৃত শ্রেষ্ঠ। সালাসুর গ্রামে জন্মগ্রহণ করেন। ইনার এই যে অষ্টাধ্যায়ী, অষ্টাধ্যায়ী গ্রন্থ ব্যাখ্যা করেন পতঞ্জলি। পতঞ্জলি। কি নামে ব্যাখ্যা করেন? মহাভাষ্য নামে। মহাভাষ্য নামে ব্যাখ্যা করেন। তাহলে পানিনি গ্রন্থে অর্থাৎ অষ্টাধ্যায়ী গ্রন্থে গৌড় নামটি সর্বপ্রথম পাওয়া যায়। তাহলে পানিনি কে ছিল? চতুর্থ শতকের একজন বৈয়াকরণ। বর্তমানে পরীক্ষায় আসে বৈয়াকরণবিদকে ব্যাকরণবিদ হিসেবে নিয়েছে। ওটা একটা আলাদা। বৈয়াকরণবিদ তিনি সংস্কৃত যে ভাষাটি, সেই ভাষা কি করেছিলেন? পরিমার্জিত রূপ করেছিলেন, যার আগে বেশি সূত্র প্রণয়ন করেছিলেন। সেখান থেকে সংস্কৃত ভাষা হয়েছে। সংস্কৃত ভাষা কেন? সংস্কারকৃত, এই জন্য এই ভাষার নাম সংস্কৃত। সংস্কারকৃত ভাষার নাম সংস্কৃত। কেমন? তো পানিনির যে গ্রন্থটি আমরা জানলাম অষ্টাধ্যায়ী, সেই গ্রন্থ ব্যাখ্যা করছে মহাভাষ্য নামে। কে করছে? পতঞ্জলি। দেখো, পড়ার কিন্তু একটা সিস্টেম আছে। তোমরা যারা চালাক তারা কি করবে? এটাকে সন্ধি বিচ্ছেদ করবে। কি বিচ্ছেদ করবে? সন্ধি বিচ্ছেদ করা যায়। পতন প্লাস অঞ্জলি। পতন প্লাস অঞ্জলি। এই অঞ্জলি মানে কি? দুই হাত সামনে দিয়ে পূজার উপকরণ নিবেদন করা, মানে অর্ঘ্য নিবেদন করা। অর্ঘ্য মানে কি? পূজার উপকরণ। অর্ঘ্য মানে পূজার উপকরণ। তাহলে দেখো, বহুমাত্রিক শেখা যায় না? আমি যদি ধীরে ধীরে এভাবে শিখি প্রথম বর্ষ থেকে, এবং প্রতিদিন কমপক্ষে 10 ঘন্টা, ন্যূনতম 10 ঘন্টা, আমি 12 ঘন্টা বলতে চেয়েছিলাম, এটা 2 ঘন্টা কমাই দিলাম। এই 2 ঘন্টা অনেক সময়। কথা বুঝতে পারছো? পড়াশোনা অনেক মজা। তাহলে তোমরা কি একটু বুঝতে পারছো? পতঞ্জলি হলো অষ্টাধ্যায়ী গ্রন্থটি ব্যাখ্যা করেছিলেন। কি নামে ব্যাখ্যা করেছিলেন? মহাভাষ্য। মহাভাষ্য নামে। পরীক্ষা আসলে তোমাদের কি আর অসুবিধা হবে? আর কথা না। এখান থেকে দেখো কিভাবে শিখতে হবে। এখানে আমি একটা শব্দ লিখছি। কি লিখছি? পানি। এই শব্দ দিয়ে আমরা বহুমাত্রিক শিখতে পারি, কিন্তু শেখার আগে তোমরা আমাকে মনে করাই দিও, আমরা পরে শিখবো। আমি এই স্লাইডে থাকবো। গৌড় বলতে চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের কোন অংশে কোথায়? চাঁপাইনবাবগঞ্জ। গৌড় বলতে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ নির্দেশ করে। কেমন? তাহলে গৌড় বলতে চাঁপাইনবাবগঞ্জ, যেটি আমরা জানলাম। মজার ব্যাপার হলো, এই চাঁপাইনবাবগঞ্জের নাম কিন্তু শুরুতে কি ছিল? নবাবগঞ্জ। কি ছিল? নবাবগঞ্জ। 1999 সাল এই নবাবগঞ্জ নামের পূর্বে চাঁপাই শব্দটি যুক্ত করে এবং 2000 সাল থেকে এটি কার্যকর হয়। 2000 সাল থেকে চাঁপাইনবাবগঞ্জ নামে পরিচিতি লাভ করে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার নাম পরিবর্তন কেন করা? কারণ ঢাকার একটি উপজেলার নাম নবাবগঞ্জ। ঢাকার একটি উপজেলার নাম নবাবগঞ্জ। এজন্য এই দ্বন্দ্ব এবং দোয়রা দূর করার জন্য চাঁপাইনবাবগঞ্জ। তাহলে এই জায়গার নামকরণ কেন নবাবগঞ্জ? আমরা যেমন খুলনার একটা ব্যাখ্যা পেলাম, যশোরের ব্যাখ্যা আছে, প্রত্যেকটি জেলার একটা করে ব্যাখ্যা আছে। তাহলে নবাবগঞ্জ কেন হলো?
এই ব্যাখ্যা যেতে গেলে তোমার আরেকটু আমাকে ব্যাখ্যা যেতে হবে। এটিও গুরুত্বপূর্ণ বিষয়। 906 থেকে 37 রাজা শশাঙ্ক, রাজাকে শশাঙ্ক, রাজা শশাঙ্ক গৌড়, পুত্র, গৌড় নামকরণ করেন। রাজা শশাঙ্ক, তার ডিউরেশন আমি লিখেছি 606 থেকে 637। কেমন? এই রাজা শশাঙ্ক সর্বপ্রথম প্রাচীন বাংলায়, তোমাদের আগেই শুরুর ক্লাসে আমি বলেছি প্রাচীন বাংলায় 16টি জনপদ ছিল। 16টি জনপদ 16টি আলাদা আলাদা খণ্ড নামে ছিল। বাংলাদেশ বলতে একটি নির্দিষ্ট ভূখণ্ড বোঝায়, তাই না? বাংলাদেশ বলতে একটি ইউনিট বোঝায়। বাংলাদেশে আমাদের মোট জেলা আছে কয়টি? 64টি, 5টা উপজেলা আছে। সম্প্রতি তোমার যে 5টি উপজেলা হওয়ার মাধ্যমে 495 থেকে উন্নীত হয়েছে কত? 500তম উপজেলা হয়েছে তোমার বগুড়াতে। এখন আসো, আমি যে জায়গায় আছি, গৌড়, পুঙ্গ, বঙ্গ 3টি জনপদকে সর্বপ্রথম একত্রিত করেন। এর আগে খণ্ড খণ্ড ছিল। কে সর্বপ্রথম একত্রিত করেন? শশাঙ্ক। এই জন্য শশাঙ্ক কি করলো? নিজের নামের আগে শশাঙ্ক একত্রিত করে গৌড় নামকরণ করেন। আর এই গৌড়ের রাজধানী ছিল কি? কর্ণসুবর্ণ। কর্ণসুবর্ণ কোথায়? মুর্শিদাবাদ। কর্ণসুবর্ণ কোন জায়গায় অবস্থিত? মুর্শিদাবাদের নিকটে। এই জন্য শশাঙ্ক কি করলো? একটি উপাধি নিল, গৌড়রাজ। গৌড়রাজ মানে গৌড়ের রাজা। গৌড়েশ্বর উপাধি কাজ ছিল, জানো তোমরা? গৌড়রাজ বলা হতো শশাঙ্ককে, গৌড়রাজ। এবং শশাঙ্ক প্রাচীন বাংলার সর্বপ্রথম স্বাধীন সার্বভৌম নরপতি বা রাজা। যা নরপতি তাই রাজা। তাহলে প্রাচীন বাংলার সর্বপ্রথম স্বাধীন সার্বভৌম রাজা কাকে বলা হয়? শশাঙ্ক। তোমরা কি বুঝতে পারছো? মজার ব্যাপার দেখো, এই গৌড় নাম দিয়ে আমরা বহুমাত্রিক শিখতে পারি। গৌড় নাম দিয়ে আমরা বহুমাত্রিক শিখতে পারি। না না, এই 3টি জনপদকে একত্রিত করে নাম দেন গৌড়। সর্বপ্রথম প্রাচীন বাংলার জনপদগুলো একত্রিত করেন কে? বঙ্গ, পুঙ্গ, গৌড়। এই 3টি জনপদ একত্রিত করলেন, করে নাম দিলেন গৌড়। আর গৌড়ের রাজধানী কর্ণসুবর্ণ। কর্ণসুবর্ণ জায়গাটি বর্তমানে কোথায় আছে? মুর্শিদাবাদ। আমার তো কোটি কোটি প্রশ্ন মনে পড়ছে, তো সারাদিন ধরে ক্লাস নিতে হবে বলতে গেলে। এই জন্য আমি একটু ধারাবাহিকতা রচনা করছি তোমাদের শেখানোর জন্য। তাহলে গৌড়, তাই না? এখন দেখো, গৌড় নাম দিয়ে আমরা কিভাবে শিখতে পারি, বুঝতে পারছো? এখানে কয়েকটা নাম লিখছি, দেখো। গৌড়জন। তাহলে গৌড় নাম দিয়ে, মানে গৌড় নামটা আসায় আমরা রিলেট করে, অর্থাৎ আমার টপিকের সঙ্গে মিল রেখে তোমার মাইন্ড ম্যাপিং করে ফটোজেনিক মেমোরিতে নেওয়ার জন্য এটি আমি তোমাদের সামনে একটি চিন্তন বিম্বিত করার জন্য, তোমাদের যুক্তি রাশিতে মনে রাখাটা একান্তই ব্যক্তি নির্ভর, কিন্তু পড়াশোনাটা নিজের মতো করে সাজিয়ে দিতে হয় আনন্দের সাথে। আনন্দের সাথে মানে আনন্দের সাথে তুমি যদি শেখো তাহলে অনেক কিছু তুমি শিখতে পারবে। কেমন? তাহলে গৌড়জন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাঙালিদেরকে তার কাব্যে কি বলছে? গৌড়জন বলেছে। কি বলেছেন? গৌড়জন বলে অভিহিত করেছে। গৌড়জন বলে অভিহিত করেছে। এটা তো তোমরা আগেই জেনেছো, যদিও এক জায়গায় করে দেওয়ার জন্য আমার লেখা। গৌড়রাজ বলা হয় শশাঙ্ক। গৌড়মতি আমের নাম। গৌড়মতি কিসের নাম? আমের নাম। রাজা রামমোহন রায়। ইয়েস, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতের আধুনিক রুশ এবং রেনেসাঁ অগ্রদূত।
তোমরা কি জানো? অবশ্যই জানো। রাজা রামমোহন রায়ের সঙ্গে আমরা যে বিদ্যাপীঠে এখানে দাঁড়িয়ে আছি এবং তোমরা বসে আছো, তার সঙ্গে কিন্তু একটা সম্পর্ক আছে। আমি গত ক্লাসে বলেছিলাম, মনে আছে তোমাদের? মনে আছে জুবাই? জুবাই শোনো, স্পষ্ট করে বলি, 10 বার 20 বার পড়লেও মনে থাকে না, এটা কোনো লজ্জা না। আমারও মনে থাকে না জুবাই। এই যে তোমার স্মিত হাস্যে বিকশিত লাজ, আমারও মনে থাকে না, কিন্তু আমরা শিখবো। এই যে হাসি দিয়ে বিষটা শেখা যায়। শোন, আমি নিজেরাই অনেক নিয়ন্ত্রণ করতেছি, সেগুলো তো বুঝতেছো না। হচ্ছে কৌশিক সে ব্রেকে পা দিয়েছে, ধারাবাহিকভাবে শেখাচ্ছে। এই তোমাদের মন খারাপ রাখবে না, হ্যাঁ, সবসময় হাসি খুশি থাকে, ঠিক আছে? গত ক্লাসে শিখাইছি না শুরু তার মানে আমার যারা ফেসবুকে আছে, আমি কিন্তু স্টুডেন্টদের ছবিতে কমেন্ট করি ভাই, কারণ আমি বিশেষ ক্যাডার, আমি স্যার, আমার ছবিতে আমার স্টুডেন্টরা কমেন্ট করে, আমি করতে পারি না, আমি একটু ব্যতিক্রম। মানে আমার অনেক স্টুডেন্টদের সাথে ছবি তোলা থাকে, আমি ওদের জন্মদিনে উইশ করি। কেন দিই? ভালো লাগে। শোনো, একজন শিক্ষক, তার প্রতিচ্ছবি তার ছাত্র। আমি তোমাদের মাঝে বেঁচে থাকি, তাই না? আমি মারা যাবো, কিন্তু আমি তোমাদের মাঝে বেঁচে থাকবো। প্রত্যেকে তোমরা এক একজন কৌশিক স্যারের প্রতিচ্ছবি। এই জন্য আমি ওই মাঝে মাঝে চিত্র ধারণ করে ওটা রেখে মেসেঞ্জারে রেখে দিই, কারণ হোয়াটসঅ্যাপে রেখে দিলে হোয়াটসঅ্যাপ কি হয়, যখন আমি আনইনস্টল করি তখন হারিয়ে যায়, কিন্তু মেসেঞ্জার থেকে যায়। এই জন্য ফ্রি করে রেখে দিই। যাই হোক, এই যে ধর আমি ছবি বললাম, এখান থেকে শেখার আছে, এখান থেকে কিভাবে শেখার আছে, যোগায়ের কলমকার তো আছে। বিশেষ মানে মুখচ্ছবি, তাহলে আমি ইংরেজি শিখে গেলাম, তাই না? এভাবে আমরা প্রত্যেকটি জায়গা থেকে শিখতে পারি। যাই হোক, আমরা রাজা রামমোহন রায়ের সঙ্গে তোমরা যেহেতু ভুলে গেছো, এটি একটু তোমরা মাথায় রাখো। ডিএল কলেজের ইতিহাস, তোমার নাম কি বলো? গণিতের মেয়েটা মৌলিক, মৌলিক অসুবিধা নেই। মৌলিক ডিএল কলেজের ইতিহাস জানো? হ্যাঁ, ইতিহাস জানতে হবে বিএল কলেজে। তোমার সব কলেজের জানার দরকার নেই। কেন জানতে হবে? আমাদের যখন চাকরির আমরা যোগ্য হব, ভাইবা দিব, তুমি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে ভাইবা দিতে হবে, তখন তোমাকে জিজ্ঞাসা করবে কোন কলেজ থেকে আসো, বিএল কলেজ। তো বিএল কলেজ সম্পর্কে কি জানেন, তোমাদের সম্পূর্ণ ধারণা থাকতে হবে। আমি আবারও স্পষ্ট করে তোমাদের বলি, বলবো নাকি থাকবে? তোমরা কি জানতে চাও? জানতে চাও? আমার এই স্লাইডটা মোটামুটি তোমরা কি শেষ করছো, তাই না? ঠিক আছে, তাহলে আমি কিন্তু ইতিহাস পড়া শুরু করলাম 1817 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজ, কি কলেজ? হিন্দু কলেজ। কোন জায়গায়? কলকাতায়। রাজা রামমোহন রায় 1817 সালে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। কি কলেজ প্রতিষ্ঠা করেন? হিন্দু কলেজ। হিন্দু কলেজ। কি নাম? হিন্দু নাম। তাহলে এখানে কি মুসলমানরা পড়তে পারবে না? নাম শুনে মনে হচ্ছে এখানে একটি বিশেষ সম্প্রদায় বা বিশেষ গোষ্ঠীর জন্য প্রতিষ্ঠিত ছিল, রাইট? আর জোরে বলো। ইয়েস। এখন রাজা রামমোহন রায় কর্তৃক হিন্দু কলেজ প্রতিষ্ঠিত 1817। এটা নিয়ে আমাদের দ্বন্দ্ব এবং দ্বৈরথ নেই। এই হিন্দু কলেজ 1854 সালে, কত সালে? 1854 নবাব আব্দুল লতিফ প্রেসিডেন্ট কলেজ। হিন্দু কলেজকে 1854 সালে কি করলেন? প্রেসিডেন্সি কলেজ। প্রেসিডেন্সি কলেজ নাম। এই ভাই আমি লিখতে পারি না, লেখা আছে। 1854 সালে নবাব আব্দুল লতিফের প্রচেষ্টায় হিন্দু কলেজ হয়ে গেল প্রেসিডেন্সি কলেজ। প্রেসিডেন্সি কলেজ। তাহলে হিন্দু কলেজ কত সালে প্রেসিডেন্সি কলেজ? 1854। মনে থাকবে। আমি কিন্তু যা কথা বলি এখানে তোমাদের সাথে, যে গল্প করি, হাসি, আনন্দ, যাই করি না কেন, সকল বিষয় কিন্তু তোমার চাকরির জন্য প্রযোজ্য। বিসিএস সহ সকল চাকরির পরীক্ষায় যে সকল প্রশ্ন আসে, সেই প্রশ্ন নিয়ে আলোচনা করি, বা আসবে না এমন প্রশ্ন নিয়ে আমি আলোচনা করি না। কথা বুঝতে পারছো? তোমাদের সাথে মজার ছলেও আমি যা বলি সেটিও শিক্ষণীয় এবং জানার আছে। তোমরা কি বুঝতে পারছো? তাহলে হিন্দু কলেজে হিন্দু ছেলেমেয়েরা পড়তো, এই জন্য এখানে হিন্দু ছেলেমেয়ের সঙ্গে আদার্স যারা ছিল, বিশেষ করে খ্রিস্টান, মুসলিম এবং সনাতন
সহ অন্যান্য ধর্মের সকলের পাঠদানের সুযোগ করার জন্য আধুনিক শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালনকারী নবাব আব্দুল লতিফ তার প্রচেষ্টায় 1854 সালে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয়। আমার কথা তোমরা কি বুঝতে পারছো? তাহলে কত সালে প্রেসিডেন্সি কলেজ হলো? তোমরা বলো প্রেসিডেন্সি নাম কেন হলো, অন্য নাম তো হলো? স্যার বেঙ্গল প্রেসিডেন্সির নাম অনুসারে। ইয়েস, দ্যাট ইজ গুড সাইন। আমি গত ক্লাসে স্পষ্ট করে বলেছিলাম 1854 সালে বেঙ্গল প্রেসিডেন্সি গঠন করেছিলেন লর্ড ডালহৌসি। বেঙ্গল প্রেসিডেন্সি, এই জন্য বেঙ্গল প্রেসিডেন্সির নামে হলো প্রেসিডেন্সি কলেজ। তোমরা যদি ভারতীয় বা কলকাতার মুভিগুলো দেখো সেখানে মাঝে মাঝে দেখাই প্রেসিডেন্সি কলেজ, খেয়াল করছো? নবাব আব্দুল লতিফের বাড়ি কোথায়? ফরিদপুর। ইয়েস, ফরিদপুর। তার আরেকটি পরিচয় আছে, বলো। শর্মিন্দা বোধ নট নেসেসারি, এখানে আমরা সবাই শিখবো। স্যার মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠাতা নবাব আব্দুল লতিফ ইনি? এক্স্যাক্টলি 1863 সালে কলকাতায় মুসলিম সাহিত্য সমাজ, মোহামেডান মানে কি? মুসলমান, লিটারারি মানে সাহিত্য, সোসাইটি মানে সমাজ, মুসলিম সাহিত্য সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এটি তার পরিচয় বলে। সোনালী আসে ভরপুর ভালোবাসি ফরিদপুর, ফরিদপুরের কৃতি সন্তান নবাব আব্দুল লতিফ। তিনি ব্রিটিশ প্রদত্ত উপাধি ছিল তার নবাব। বিশেষ যারা হচ্ছে তখন গভর্নর যে আছে তারা কি অধিকার দিয়েছিলেন নাকি? মানে আমি যে সময়ের কথা বলছি, গভর্নর জেনারেল বলতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ছিলেন। আমি যখন ওখানে যাব সুন্দর করে শিখাই দেবো। তোমরা শিখতে চাও তো? ইতিহাস হলো জীবন্ত হবে, মানে কষ্ট হবে না। তাহলে আমি কেন বললাম সোনালী আসে ভরপুর ভালোবাসি ফরিদপুর? এটি ফরিদপুর জেলার ব্র্যান্ডিং নাম। তোমার বাড়ি কোথায়? সাতক্ষীরার নামে ফরিদপুরে। সাতক্ষীরার আকর্ষণ, সড়ক পথে সুন্দরবন। আমি যেমনটি করে জুবাইরকে বলেছিলাম যে মুন্সিগঞ্জ আছে না, এই মুন্সিগঞ্জ কোথায়? শ্যামনগর উপজেলার একটা ইউনিয়ন, একদম সুন্দরবন সংলগ্ন, তাই না? আমরা রাস্তা দিয়ে গিয়ে সুন্দরবন দেখতে পারি, এই জন্য সাতক্ষীরা জেলার এটা ব্র্যান্ডিং নাম। তোমার বাড়ি কোথায়? কোন জেলায়? সাতক্ষীরার তো প্রাধান্য আছে নিশ্চয়ই। তাহলে একটু বলি, জেনে রাখবা সাতক্ষীরার মানুষ যারা তারাও তো জানবা, যারা মানুষ না তারাও জানবে। সাতক্ষীরা জেলা আজকে কিন্তু এক সময় ছিল এটি 24 পরগনার অংশ। সাতঘরিয়া বা বরণদ্বীপ সেটি আরো পরে, আগের কথা, ওখানে আমি যাব না। আমি যেটা বলছি, এই সাতক্ষীরা যখন মহকুমা হলো, খুলনার অধীনে সাতক্ষীরা এবং বাগেরহাট মহকুমা ছিল। তোমাদের আমি সম্বন্ধে বলে থাকতে পারি, মহকুমা মানে কি? মহকুমা শব্দের অর্থ হলো একটি জেলার প্রশাসনিক অঞ্চল বা ইউনিট। মহকুমা শব্দের অর্থ একটি প্রশাসনিক অঞ্চল বা ইউনিট। স্যার এখানে একটা প্রশ্ন আছে। হ্যাঁ স্যার মহকুমার শাসকদের তো আগে এসডিপিও বলা হতো। এসডিপিও না, আমি বলবো, শোনো তুমি বসো, তোমার সব প্রশ্ন আমার কাছে আছে, শুধু তুমি আমার সময় দিবা, ঘন্টার পর ঘন্টা তুমি বসে থাকবে। তুমি এরকম সুন্দর এসে দেবে, শুধু আমার বসার ব্যবস্থা করে দেবে, আর একটু পানি খাবো, দিন চলে যাবে। মহকুমা প্রশাসক সাতক্ষীরার প্রথম যিনি নবাব আব্দুল লতিফ। মনে থাকবে, সাতক্ষীরা জেলার প্রথম মহকুমা প্রশাসক। তোমার নাম কি? আব্দুল্লাহর নাম। বসো মামুন, থ্যাংক ইউ। মামুন কাছাকাছি গেছিল। মামুন যদিও যে নামটা বলছে দুইটা শব্দ ঠিক আছে, ওর পরে ও লাগাই দিলে পারফেক্টলি সাইড হতো। মহকুমা প্রশাসককে এসডিও বলা হতো। এটি আমি আগেই বলেছি, জেলার একটি প্রশাসনিক অঞ্চল। বাংলাদেশের বেশ কয়েকটি জেলা, তার উপজেলার মধ্যে আবার তোমার আমাদের কি আছে? আদালত আছে। কেন আছে? আগে দুর্গম এলাকায়, সেখানে যেতে সময় লাগতো কয়েকদিন। উদাহরণ যদি দিই, বাংলাদেশে এরকম ভোলা জেলার চরফেশনে তোমার আদালত আছে, উপজেলা পর্যায়ে। খুলনা জেলার বাইকগাছা এবং পায়রা আছে না?
আগে একটি আসন ছিল, বাইকাসাতে এখনো কোর্ট আছে। কেন আছে? এই বাইকাসে যাওয়া সহজ ছিল না, দুর্গম ছিল। নদীপথ, এখনো নদীপথে যাওয়া যায়, পায়রা দিয়ে কোনো আসা যায় স্টিমারে, যদি ভুল না বলি। আছে কিনা বলো? পায়রা, পায়রা আছে বাড়ি কারোর এখানে? বলো পায়রা কেন? অসুবিধা নেই, আমি আছি না? আরে আমি আছি, তুমি টেনশন করো। পায়রা নদীর নাম অনুযায়ী পায়রা উপজেলার নামকরণ করা হয়েছে। প্রত্যেকটি জায়গা এভাবে নাম আছে, জানতে হবে। তোমরা তো এক জুবাইর ছাড়া কেউ তো আমাকে দেখি মেসেজ টেসেজ কেউ দেয় না। সালাম দিয়ে তোমার পরিচয় দিয়ে বলতে পারো, স্যার আমি অমুক আব্দুল্লাহ মামুন, আমি অমুক সাবজেক্টে পড়ি আপনার বিএল কলেজে অমুক জায়গা, স্যার আমি একটু জানতে চাই। মামুনের বাড়ি কোথায় বললে? পিরোজপুর। ফিরোজপুর। বলো ফিরোজপুর কেন হয়েছে? স্যার এটা হচ্ছে শাহ সুজার ছেলে ফিরোজের নাম অনুসারে। এর ইতিহাস একটু বিবর্তিত হয়েছে, আমি সঠিক ইতিহাস তোমাকে বলবো। হ্যাঁ, জি স্যার। ফিরোজ শাহ তুগলক আছে, সুলতানি আমলের নাম শুনছো? জি স্যার। একটি জেলা বা একটি স্থানের কয়েকটি মতবাদ থাকে। আমি যেমন খুলনার 3টা মতবাদ বললাম। মানুষ বলে যে ইতিহাস, বাংলা, এগুলো দর্শন গুরুত্ব না, এগুলো অনেক গুরুত্ব। নিজের অস্তিত্বকে, নিজের চিন্তন বিকৃত করার জন্য অনেক গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি আবার চলে আসি বিএল কলেজে থাকি। আমি হিন্দু কলেজ এই জন্য বলেছিলাম, বাগেরহাটের একজন জমিদার পরিবারের বাগডাঙ্গা নামক জায়গা শ্রী ব্রজলাল চক্রবর্তী, তিনি ইংরেজি সাহিত্যে বেশ ভালো তার দখল ছিল। তিনি পরে আইন পেশায় নিয়োজিত হয়েছিলেন। কলকাতা হাইকোর্টে তিনি আইনজীবী হিসেবে ছিলেন। তখন কলকাতায় যেহেতু হিন্দু কলেজ ছিল, অনুপ্রাণিত হয়ে তিনি খুলনার অদূরে দৌলতপুর নামক জায়গায় 1902 খ্রিস্টাব্দে 1902 খ্রিস্টাব্দে 1902 খ্রিস্টাব্দে 1902 খ্রিস্টাব্দে তিনি কি করলেন? দা হিন্দু একাডেমি প্রতিষ্ঠা করলেন। কেন দা হিন্দু একাডেমি? এই হিন্দু একাডেমি যে ছিল সেটি কেন? কারণ কলকাতার হিন্দু কলেজের অনুকরণে, কলকাতার হিন্দু কলেজের অনুকরণে সেই হিন্দু একাডেমি 2 ভাগে বিভক্ত ছিল। চতুষ্পাঠ, যাকে আমরা বলি চতুষ্পাঠী শিক্ষা ও কলেজ। 1902 সালে শ্রী ব্রজলাল চক্রবর্তী 2 একর জমি, কয় একর? 2 একর জমির উপরে দা হিন্দু একাডেমি প্রতিষ্ঠা করলেন কলকাতার হিন্দু কলেজের অনুকরণে। এটি দ্বিমাত্রিক ছিল। কয় মাত্রিক? দ্বিমাত্রিক। একটি হলো চতুষ্পাঠী, আরেকটি হলো কলেজ। 1907 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় এই কথাটা কেন আছে? ও চতুষ্পাঠী, তোমরা আমি মনে করছি তো তোমরা জানো। চতুষ্পাঠ হলো আগে প্রাচীনকালে শিক্ষা পদ্ধতি ছিল মন্দির ভিত্তিক, টোল ভিত্তিক, জানো কিনা? গুরুগৃহে পড়তো, অর্থাৎ গুরু যিনি ছিলেন, যিনি বিদ্যা দান করতেন, তার গৃহে গিয়ে যে শিক্ষা তাকে বলতো গুরুগৃহ। চতুষ্পাঠ আমি এর আগের ক্লাসে বলেছিলাম। বিজ্ঞানের বিষয়টা যদিও আমি আসি নাই। আর্যদের ধর্মগ্রন্থ হলো বেদ। চতুষ্পাঠ মূলত ধর্মভিত্তিক শিক্ষা, ধর্মকেন্দ্রিক শিক্ষা। বেদ হলো 4 প্রকার: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। এই 4 প্রকার আবার সমানভাবে 4 প্রকার: ব্রাহ্মণ্য, আরণ্যক, সংহিতা, উপনিষদ। আবারও বলি, ট্রেন যাওয়ার জন্য হয়তো তোমাদের কনসেন্ট্রেট ব্রেক হয়েছে। আর্যদের ধর্মগ্রন্থ বেদ। বেদ 4 প্রকার: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এটি সমানভাবে আবার 4 প্রকার: ব্রাহ্মণ্য, আরণ্যক, সংহিতা, উপনিষদ। এই যে শিক্ষা, বেদের শিক্ষা, বেদান্ত, ধর্মভিত্তিক যে শিক্ষা, ধর্মীয় শাস্ত্রেও যে জ্ঞান, সেটাই মূলত
চতুষ্পাদ, শাস্ত্রীয় জ্ঞান যেখানে দেওয়া হতো। আর কলেজ ছিল জেনারেল। 1947 সালে এই যে প্রতিষ্ঠান, আমরা দা হিন্দু একাডেমি, আজকের সরকারি প্রজ্বলন কলেজ 1907 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। কত সালে? 7 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। 1911 সালের দিকে কত সালের দিকে হাজী মোহাম্মদ মহসিন আমি কিন্তু মোহাম্মদ লিখি নাই, শুধু হাজী মহসিন লিখছি। হাজী মোহাম্মদ মহসিন সৈয়দপুর এস্টেট, নীলফামারীর যে সৈয়দপুর সেটি এস্টেট ছিল, এই এস্টেটের ওয়াকফ সম্পত্তি ছিল, কথিত তার সম্পত্তি ছিল, কিন্তু অনেক আগেই মারা গেছেন। তার এই ওয়াকফ সম্পত্তি দান করা হয়েছিল দা হিন্দু একাডেমি। তাহলে আমরা জেনেছি শুরুতে 2 একর ছিল হাজী মোহাম্মদ মহসিনের, 40 একর সম্পত্তি, 40 একর মোট 42 একর সম্পত্তি নিয়ে এই প্রতিষ্ঠান যাত্রা করেছিল। এবং 1947 সালে, 47 সাল পরে যাব, আরো এখানে ধারাবাহিকভাবে যায়। এই সময় মুসলিম ছাত্রদের এখানে ভর্তি করা হয়েছিল। মুসলিম ছাত্র বলেছি, ছাত্রী বলি নাই। কেমন? এই প্রজ্বলন কলেজে 1925 সালের দিকে, কত সাল? 1925 সালের দিকে 3টি বিষয়ে অনার্স, বিশাল ব্যাপার। এর মধ্যে গণিত, দর্শন, বাংলা, ইংরেজি, বাংলা কেন বলছি? তো গণিতের পরে দর্শন এবং ইংরেজি, এই 3টি বিষয়ে অনার্স ছিল। কয়টা বিষয়ে? 3টি বিষয়ে অনার্স ছিল। এই জায়গায় এটা অচিন্তনীয়। কি বুঝতেছি? ওখানে একটা স্মৃতিস্তম্ভ আছে না, ওটা এই জন্য শতবর্ষ তো হয়ে গেছে। হ্যাঁ, আমাদের শতবর্ষ তো ওই 24 সালে 3টা হয়ে গেছে। হয়ে গেছে না? হ্যাঁ, 3টা ডিপার্টমেন্ট। রাইট। তাহলে বোঝো তুমি, মানে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত, সেখানে শ্রী প্রজ্বলন চক্রবর্তী কর্তৃক প্রতিষ্ঠিত দা হিন্দু একাডেমি, এখানে 1925 সালে 3টি বিষয়ে অনার্স বিষয়ে পাঠদান। এটা বিশাল ব্যাপার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়েছে আরো আগে, 1907। ধারাবাহিকভাবে আমি যাব গুরুত্ব পয়েন্টগুলোতে। 1938 সালে ছাত্র সংসদ, বুঝতে পারছো? তাহলে কত প্রথম ছাত্র সংসদ? 1938। ছাত্র সংসদ কথা বুঝতে পারছো তোমরা? তাকে 1720 সালে 1944 সাল শ্রী প্রজ্বলন চক্রবর্তী মারা গেলেন। কত সালে? এই বিএল কলেজ যার নাম প্রজ্বলন, তিনি মারা গেলেন কত সালে? 1944 সালে মারা যান। কোথাও লেখা আছে 1944 সালের 8 আগস্ট, অনেক জায়গায় আছে জুলাই। আমরা ওই বিতর্কে যাব না। আমরা 1944 সালে তিনি মারা গেলেন। কে মারা গেলেন? প্রজ্বলন চক্রবর্তী। মারা যাওয়ার পরে প্রজ্বলন চক্রবর্তী 1944 সালে মারা গেলেন। মারা যাওয়ার পরে 2 বছর পরে তার নাম যুক্ত হলো প্রজ্বলন হিন্দু একাডেমি, হলো 1946 সালের দিকে। কত সালে? 1946 সালের দিকে। অর্থাৎ আমরা লিখবো তার মারা যাওয়ার পরে প্রজ্বলন হিন্দু একাডেমি হলো। হিন্দু একাডেমির নাম কি হয়ে গেল? তার মানে প্রজ্বলন হিন্দু একাডেমি। এত খারাপ না, আলাদা, সম্পূর্ণ আকাশ আর পাতা।
তুমি আমাকে মেসেজ দিয়ে জেনে নেবা। অশ্বিনী কুমার দত্ত ছিলেন স্বদেশী আন্দোলনের, তার বাবা ছিলেন ব্রজমোহন, তিনি একজন মুন্সেফ ছিলেন। মুন্সেফ বর্তমান সহকারী জজ পদমর্যাদার, তার বাড়ি হলো বরিশালে, কিন্তু তিনি পটুয়াখালী মহকুমা ছিলেন, এই জন্য পটুয়াখালীকে জেলায় রূপান্তরিত করা হয়েছিল। পরে ইতিহাস বলবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। 1944 সালে তিনি মারা যাওয়ার পরে কি হলো, ব্রজলাল হিন্দু একাডেমি হয়ে গেল। গেল কিনা? গেল। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, দ্বিজাতি তত্ত্ব কি তত্ত্ব? দ্বিজাতি তত্ত্ব। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সালের 14 আগস্ট এবং 15 আগস্ট, 14 আগস্ট পাকিস্তান নামক রাষ্ট্র এবং 15 আগস্ট ভারত নামক রাষ্ট্রদ্বয়, অর্থাৎ দুটি রাষ্ট্র তৈরি হলো। 1947 সালে এই দুটো রাষ্ট্র তৈরি হলো। আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, খুলনা, খুলনা কিন্তু 1947 সালের 14 আগস্ট পাকিস্তান যে রাষ্ট্র হয়েছিল এই রাষ্ট্রের অংশ ছিল না। এটি ভারতীয় অংশ ছিল এবং এখানে ভারতীয় যে পতাকা সেটি উড্ডীন ছিল। উড্ডীন মানে কি? উড়ানো হয়েছিল। খুলনার কৃতি সন্তান, তিনিও খুলনার কৃতি সন্তান বলেন, মূলত বাগেরহাটের কৃতি সন্তান, বগিরহাটে বাড়ি। ওনার নাম হলো খানে সবুর, যার নামে দেখতে রাস্তা আছে খানে সবুর। মুসলিম নেতা। এই খানে সবুর সহ আমাদের যে নেতৃবৃন্দ ছিলেন, খানে সবুর সহ যে নেতৃবৃন্দ ছিলেন, তারা 1947 সালের সীমানা কমিশনের নিকট, অর্থাৎ সীমানা কমিশন বলতে ওই সময় ভারত এবং পাকিস্তান যে সীমানা কমিশন ভাগ হয়েছিল, তখন তারা কি করলেন? আবেদন জানালেন। খানে সবুর তিনি গিয়েছিলেন, আবেদন জানানোর পরে এটি আমাদের অর্থাৎ পূর্ব পাকিস্তানের অংশ হলো, পূর্ব বাংলার অংশ হলো, আজকের বাংলাদেশের অংশ হলো এই খুলনা। খুলনা কিন্তু শুরুতে ভারতের অংশ ছিল, পরবর্তী আবেদন করে যুক্তি এবং তর্কের মাধ্যমে বুঝিয়ে এটি পূর্ব বাংলা কি হলো, পূর্ব বাংলার অংশ হলো। আর পূর্ব বাংলা কার অংশ ছিল? পাকিস্তানের অংশ ছিল। পাকিস্তানের 5টা প্রদেশ, তার একটা প্রদেশ পূর্ব বাংলা, তাই না? এখন দেখো, যেহেতু ধর্মের ভিত্তিতে হয়েছিল দ্বিজাতি তত্ত্ব, হিন্দু এবং মুসলিম এই দুটো ধর্মের ভিত্তিতে হয়েছিল, এই জন্য এই যে ব্রজলাল হিন্দু একাডেমি, এই হিন্দু এবং একাডেমি এই শব্দ দুটাকে বাদ দেওয়া হলো। বাদ দিয়ে কি নামকরণ করা হলো? 51 সালে ব্রজলাল কলেজ। কি কলেজ করা হলো? ব্রজলাল কলেজ। তাহলে ব্রজলাল কলেজ হলো কত সালে? 1951 সালে। কেন হলো? তোমরা যদি 51 সাল মনে নাও থাকে, তবুও তোমরা বলতে পারো 1947 সাল পরবর্তী সময়ে হিন্দু এবং একাডেমি শব্দটি বাদ দিয়ে ব্রজলাল কলেজ নামকরণ করা হয়। 1956 সাল মৌলি বলো কেন বিখ্যাত? ব্রজলাল কলেজের ইতিহাসে এক অনন্য সৃজনের বাধা। কেন 56 সাল কেন বিখ্যাত? 56 সাল এই জন্য ইতিহাসের স্মারক, সর্বপ্রথম নারী শিক্ষার্থী ভর্তি হয়েছিল হোসনে আরা নামে। হোসনে আরা নামে সর্বপ্রথম নারী শিক্ষার্থী ভর্তি হয়েছিল বিএড কলেজে। 1956 সাল থেকে নারী শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়। এর আগে এই প্রতিষ্ঠানে নারীরা শিক্ষা গ্রহণ করে নাই। তাহলে বিগত 54 বছর এখানে ছেলেরাই পড়াশোনা করছে, নারীরা ছিল না, অর্থাৎ মহিলা কোনো শিক্ষার্থী ছিল না। তাহলে কত সালে নারীরা এই ব্রজলাল কলেজে এসেছিল? 56 সালে। মনে থাকবে, প্রত্যেকটা মেয়ে এটা মনে রাখা সমীচীন, আমি মনে করি। কেমন? এরপরে আসবো 1967। তোমাদের আগে আমি বলেছি 1967 আমি বোর্ডে লিখলাম। কেন লিখলাম তার ব্যাখ্যা আমি দিব। তোমাদের ধারণা আছে যে আমরা পাকিস্তানের 5টা প্রদেশ ছিল। পাকিস্তানের কয়টা প্রদেশ? 5টি প্রদেশ। তার একটি হলো পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশ। 1967 সাল তখন আমরা কাদের অধীনে ছিলাম? পাকিস্তানের অধীনে, পাকিস্তানের প্রদেশ হিসেবে ছিলাম। 1967 সালে এই ব্রজলাল যে কলেজটি হয়েছিল, এই ব্রজলাল কলেজকে প্রাদেশিকীকরণ করা হয়। কি করা হয়?
প্রাদেশিকীকরণ। প্রাদেশিকীকরণ বর্তমান যদি আমরা বলি সরকারি। সমর্থক শব্দ সরকারিকরণ। তাই সমর্থক শব্দ কি? সরকারি। সরকারিকরণ। সরকারিকরণ করা হয়েছিল। তাহলে ব্রজলাল কলেজ সরকারিকরণ হয় কত সালে? 67 সালে। 67 সালে সরকারিকরণ হওয়ার কারণে ব্রজলাল কলেজের নামের পূর্বে সরকারি। সরকারি শব্দটি যুক্ত হয়। সরকারি ব্রজলাল কলেজ। কত সাল? 1967 থেকে এই সরকারি শব্দটি যুক্ত হয়েছে। অদ্যাবধি এই নামে এখনো আছে। অদ্যাবধি এই নামে এখনো আছে। ধারাবাহিকভাবে আমি যদি বলি এই ব্রজলাল কলেজ পূর্বতন দা হিন্দু একাডেমি বা বর্তমানে সরকারি ব্রজলাল কলেজ এটি 4টি বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। কলকাতার আছে। রাইট। তার আগে রাজশাহীর আগে আরো আছে। কলকাতা। কলকাতা। প্রশান্ত করাচি। না, আমাদের তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে তিনটা বিষয় অনার্স করেছে আমি সেটা বলি নাই। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় তো অনেক কিছু ছিল, সেটা তো বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করেছে। এটা বঙ্গভঙ্গের প্রতিফলন স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয় হিসেবে। আর এটা কার অধীনে ছিল? কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে। যখন আমার নিকটবর্তী বিশ্ববিদ্যালয় হয়ে গেল, পূর্ব বাংলায় বিশ্ববিদ্যালয় হলো, তখন সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু থেকেই তোমার অনার্স ছিল, কিন্তু তুমি একটা কলেজ হিসেবে অনার্স, এটা বিশাল ব্যাপার। এবং আমি যে বিষয়টা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত 1921, কিন্তু ব্রজলাল কলেজ তার আগে 1902। এটা বিশাল ব্যাপার না? এটা দক্ষিণবঙ্গের বাতিঘর এবং প্রাচ্যের অক্সফোর্ড। হ্যাঁ, বৃষ্টি আসছে নাকি? আচ্ছা, ঠিক আছে। 1907, 1921, 1953, এটা আমি তো ভুল লিখছি। 1992। অবচেতন মনে লিখে দাও। 1992 জাতীয় বিশ্ববিদ্যালয়। 1992 সালে এটি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয়। এখন হয়েছে কি সময়? হয়ে গেছে। তাহলে আর তোমার টপিক থেকে আমরা এদিকে চলে আসলাম, বড় থেকে। অসুবিধা নেই, প্রতি সপ্তাহে একটা করে ক্লাস থাকলে মানে 11 যায় নাকি? বা 2 সপ্তাহে একটা ক্লাস থাকলে না, কারণ আজকে এই পর্যন্তই। তাহলে হ্যাঁ, যেহেতু বৃষ্টি আসবে তোমাদের বিড়ম্বনা হবে। তাই একটু আজকে আপনার সাথে হ্যাঁ, অবশ্যই অবশ্যই।